তৃষ্ণা মেটানো অথবা গাড়ি চালানো, আখের রস দুইই পারে। ডিস্টিলারিতে গেলে এটিই হয়ে ওঠে ইথানল। এই জৈব জ্বালানি পেট্রোলের মতোই কাজ করে, কিন্তু দূষণ হয় অনেক কম। ভারত সরকার তাই এর ব্যবহারে জোর দিচ্ছে। পাম্পের তেলে 10 থেকে 20% ইথানলের মিশ্রণ থাকে, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ গাড়ি ইথানল উপযোগী নয়। কিছু চালক ইঞ্জিনের ক্ষতি নিয়ে চিন্তিত, চাষিদের জন্যও রয়েছে চ্যালেঞ্জ। তাহলে ইথানল কি সত্যি প্রকৃতি বান্ধব জ্বালানি? বাস্তবতা কিছুটা জটিল। कंबर दुखती, এই কাজটা এত मान पाट ক্লান্তিকর। दुखते, डोकं পিঠে दुखते, শরীরে সবসময় ব্যথা করে, প্রচন্ড মাথা ব্যথাও हात হয়। पाय दुखते, কাজটা করা খুব काम কঠিন। केलं ना. ভালো কাজ তো নয় না, चांगलं आहे काही, কিন্তু काम কোনো चांगलं উপায় आहे. নেই, রোজগার তো করতেই হবে। पण विलाज नाही पैशासाठी। মহারাষ্ট্রের বীর জেলায় আখের ক্ষেতে কাজ করেন অর্চনা। চাষের মরশুমে বাড়ি থেকে 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের অন্যতম খরাপ্রবণ এই অঞ্চলে আসেন প্রতি বছর। বছরের পর বছর বৃষ্টিপাত কমছে, তবুও গত এক দশকে আখ চাষের জমি 1,80,000 হেক্টর থেকে বেড়ে 3 লাখ হেক্টর হয়েছে। এই ফসল শুধু চিনি তৈরির জন্য ব্যবহার হয় না, ভারত সরকার জৈব জ্বালানিকে প্রাধান্য দিচ্ছে, তাই ইথানল উৎপাদনেও ব্যবহৃত হচ্ছে আখ। ইতিমধ্যে 2025 সালে জৈব জ্বালানি উৎপাদন বেড়ে 11 বিলিয়ন লিটারেরও বেশি হয়েছে। তাই আখের চাহিদাও বাড়ছে, কিন্তু এটা চাষ করতে বিপুল পরিমাণে জল লাগে। ফসল বাঁচিয়ে রাখতে কৃষকদের মাটির আরও গভীর থেকে জল তুলতে হচ্ছে। তবু অনেকের জন্যই আখ একমাত্র স্থায়ী আয়ের উৎস। অনিল টিপালির মতো কৃষকদের কাছে আখ চাষ এখন আর ইচ্ছার বিষয় নয়, বেঁচে থাকার তাগিদ এটা। शाश्वत उत्पन्न आहे ऊसाचे. সব জায়গাতেই জলের म्हणजे 10 অভাব। मिळतील कमीत তবু कमी আখ त्यात চাষ করা ছাড়া আর आपल्याला কোনো 5 উপায় रुपये নেই। तरी मिळू शकतात. दुसऱ्या এটা চাষ पिकाचं করলে नाही. লোকসান হবে না। पाऊस कमी झाला, অন্য ফসলে एखादा रोग লোকসানের आला, ভয় বেশি, त्याच्यानंतर ती पीक সেই कमी কারণেই होतात. আরো বেশি মানুষ ऊसात আখ थोडा বেছে फायदा নিচ্ছে। म्हणजे लोकांची शेतीकडे ह्या ऊसाकडे वळली यावेळेस. 5 দশকেরও বেশি সময় ধরে অনিলের পরিবার এখানে আখ চাষ করছে। গত বছর প্রবল বন্যায় তার বেশিরভাগ ফসল নষ্ট হয়, তবুও আজ তার 4 একর জমি জুড়ে শুধুই আখ। আবহাওয়ার অনিশ্চয়তা বাড়া সত্ত্বেও যত বছর যাচ্ছে চাষাবাদের জন্য অনিলকে নলকূপের গভীরতা ততই বাড়াতে হচ্ছে। ভূগর্ভস্থ জল ছাড়া এ জমি টিকে থাকবে না। शेतकरी फक्त सर्कल একজন मध्ये কৃষকের জীবন একটা पैसे চাকার शेतीत মতো लावायचे, ঘুরতে आणखी থাকে। काढायचे, शेतीत যা আয় लावायचे, করি मुलं बाळाचे সব शिक्षण, আবার আখ চাষে दवाखाने महाग झाले. আখের असं টাকা দিয়ে परंपरेमुळे आम्हाला সন্তানদের शेती খাওয়াই, करणं. স্কুলে हे পাঠাই, सोडून आम्हाला सिटीत जाता येत नाही. হাসপাতালের খরচ চালাই, ते पुरतं पण সংসারের आता খরচ पूर्ण সামলাই। फॅमिली घेऊन ते पण पुरत नाही. বিশেষজ্ঞরা সতর্ক করছেন চারিদিকে তীব্র জলসংকট, কিন্তু আখের ওপর বাড়তে থাকা নির্ভরতা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। কমতে থাকা ভূগর্ভস্থ জলের ভাণ্ডার নিয়ে বীর জেলার কৃষি দপ্তরের প্রধানও উদ্বিগ্ন। ज्या शेतकऱ्याकडे पूर्वी আগে খরার সময় प्रोटेक्शन ফসল इरिगेशन आम्ही বাঁচানোর জন্য म्हणतो की কুয়োর ज्यावेळेस জলই गरज ছিল असेल বড় त्यावेळेस तो ভরসা। हंगामी पाणी देऊ কিন্তু शकत होता, ভূগর্ভস্থ त्याच्याकडे विहीर জল असायची. কমে যাওয়ায় এখন परंतु आता কুয়োগুলো त्या পুরো विहिरीमध्ये শুকিয়ে देखील গেছে। पाणी राहिलेलं नाही. विहिरीची खोली বৃষ্টি না হলে साधारण 50 বিকল্প ते 60 কোনো फुटच জলের असते. ব্যবস্থা নেই। কুয়োগুলো 50 म्हणजे हे থেকে अपर 60 ফুট लेवल গভীর, जे आहे তবু সেখানে জল ते নেই। तिथपर्यंत पाण्याची आग चाष उपलब्धताच राहिलेली भूगर्भस्थ नाही. जल ग्राउंड वॉटर अतिरिक्त खूप कमी परिमाणे झालेलं आहे. टेने त्याला निচ্ছে। कारण ऊस पीक आहे. মহারাষ্ট্র জুড়ে মোট কৃষিজমির মাত্র 4% আখ চাষ হয়, কিন্তু সেচের জলের প্রায় 70% ব্যবহৃত হয়। খরাপ্রবণ বীরের চাষের এই পদ্ধতি টিকিয়ে রাখা ক্রমশ কঠিন হয়ে উঠছে। প্রভাব পড়ছে চিনিকলে। ভূগর্ভস্থ জলের স্তর কমে যাওয়া ও অনিশ্চিত আবহাওয়া উৎপাদনেও প্রভাব ফেলছে। परंतु आता सध्या वातावरण असं आहे की आपल्यामध्ये एकतर पाण्याची खूप জলবায়ু এত कमतरता খারাপ आहे। হয়ে গেছে এবং मराठवाड्यामध्ये জলের सगळ्यात जास्त এতটাই অভাব पाण्याचं যে
खूपच साध्यमतो टंचाई चेष्टा आहे. करेও आখের চাহিদা आणि অনুযায়ী त्याच्यातल्या জল যোগানো त्यात যাচ্ছে না। जरी पाणी समजा आपण তবুও अवेलेबल অনেক जरी কৃষক केलं উৎপাদনের চাহিদা तरी মেটাতে तेवढं খাল, पुरेसे नाही নদী, जेवढं की आपल्याला কুয়ো ऊस प्रोडक्शन বা काढण्यासाठी নলকূপ থেকে জল নেন। पाहिजे. तरी पण त्याच्यामधून सुद्धा बरेच समजा शेतकरी पाटाचं पाणी তারা असेल किंवा পর্যাপ্ত मग পরিমাণে আখ नदीचं চাষ করলে असेल তবেই किंवा কারখানা विहीर চলবে। असेल बोर असेल কৃষক আর কারখানা त्याच्यामधून जेवढं ते, দুপক্ষই साध्य होईल লাভ চায়। तेवढ्याच पद्धतीनं ते আবহাওয়া ऊसाची যদি लागवड কৃষকদের करून तेवढं পক্ষে থাকে production তাহলে काढतात. দুজনেরই লাভ হবে। निसर्गाने जर सगळ्यांना साथ কিন্তু दिली तर मग প্রাকৃতিক कारखान्याला কারণে पण যদি फायदाच উৎপাদন होणार आहे কম आणि হয় তাহলে शेतकऱ्यांना पण কিভাবে फायदाच কারখানা होणार आहे. চালাবো? आणि आता निसर्गानं जर शेतकऱ्यांना साथ नाही दिली तर कारखानदारी कुठे चालणार? কিছু কৃষক আখ চাষের পদ্ধতি পরিবর্তন করে জলের ব্যবহার কমানোর চেষ্টা করছেন। শিবরাজ এই ক্ষেতে 3 দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন। ফলন কমতে শুরু করলে অনলাইনে চাষের নতুন কৌশল নিয়ে পড়াশোনা শুরু করেন। ড্রিপ সেচ চালু করেছেন, গাছের মাঝে দূরত্ব বাড়িয়েছেন, ফসল কাটার পর অবশিষ্ট অংশ পোড়ানো বন্ধ করেছেন। সেগুলো মাটিতেই ছড়িয়ে দেন যাতে আর্দ্রতা বজায় থাকে। इथला हा আমার शेजारी आता প্রতিবেশী जो তার ऊस आहे, জমিতে तो প্রচলিত डॅमवरच्याच পদ্ধতিতে पाण्यावरचा জল ऊस দেন। आहे. तर এক একরে अति প্রায় मुबलक 40 पाण्यामुळे টন त्याला ফলন ॲव्हरेज হয়। 40च কিন্তু टन ড্রিপ आले সেচ শুরু आणि হওয়ার मी পর ड्रिपचा वापर জমির केलाय, ফলন দ্বিগুণ मला 80 হয়েছে। टन ॲव्हरेज आले। জমির পাশের ছোট্ট এক ঘরে শিবরাজ নিজেই জৈব সার তৈরি করেন। ড্রিপ সেচ ও স্প্রের মাধ্যমে সেই মিশ্রণ সরাসরি গাছের শিকড়ে পৌঁছে দেন। हे आपण याच्यामध्ये এই शेतीला लागणारं ড্রামগুলোতে जे চাষের জন্য ऑर्गॅनिक প্রয়োজনীয় फार्मिंगमध्ये आपण জৈব जे সার তৈরি করি, औषधं लागतात, যেমন जीवामृत জীবামৃত। आहे, थोडक्यात এটা आपण जे ব্যবহার করে মাটির जमीन গঠন सुधारली, উন্নত मग त्याचा হয়েছে पोत এবং सुधारला, জৈব त्याच्यात ऑर्गॅनिक কার্বনের कार्बन পরিমাণ प्रमाण বেড়েছে। वाढलं, ফলে त्याच्यामुळे ফলনও उत्पादन বেড়েছে। वाढलं। अमृतेच्या জীবামৃত ह्याच्यावर ব্যবহার एक করে तर माझं চাষের उत्पादन খরচ खर्च 50% 50% कमी কমাতে झाला পেরেছি आणि माझं আর ফলন उत्पादकता বাড়িয়েছি 1.5 पट দেড়গুণ। वाढली आणि मालाची गुणवत्ता मेंटेन झाली। ফল দেখা গেল কয়েকটা মরশুমের মধ্যেই। শুধু স্বাস্থ্যকর মাটি নয়, ফসলও বেড়েছে। पासून माझा प्रयत्न राहिला की প্রথম पारंपरिक থেকেই লক্ষ্য ছিল शेतीला প্রচলিত फाटा পদ্ধতি देऊन ছেড়ে आपण আধুনিক आधुनिक কৃষি शेती পদ্ধতি कशी গ্রহণ करून করব। उत्पादन कसं আমি वाढलं প্রমাণ जाईल করতে आणि চাই যে এই উন্নত পদ্ধতি सर्वसामान्य শুধু शेतकऱ्याचं উৎপাদনই जीवनमान বাড়ায় कसं না, उंचावलं লাভও जाईल বাড়ায়। याच्यासाठी माझा এখন অন্য पारंपरिक কৃষকদের ওই বিষয়ে पद्धतीला फाटा সচেতন देऊन করতে চাই যাতে तंत्रज्ञान তারাও এই পথে अवगत চলতে जास्तीत পারে। जास्त कसं करता येईल ह्याच्यासाठी माझा प्रयत्न राहिलेला आहे। ভারতও এখন এই পথেই এগোতে চায়। জৈব জ্বালানির উৎপাদন বাড়িয়ে ভবিষ্যতে বিশুদ্ধ ইথানল জ্বালানি হিসেবে ব্যবহার করতে চায়। বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির অনিশ্চয়তা মোকাবিলার একটা উপায় এটা। আখ চাষিদের জন্য নতুন প্রযুক্তি ও পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি গ্রহণ করা সহজ নয়। ফলন কমে যাওয়ার প্রভাব শুধু কৃষকদের উপরেই সীমাবদ্ধ নেই, অর্চনার মতো পরিযায়ী শ্রমিকদেরও কাজের দিন কমে যাচ্ছে। একসময় প্রতি মরশুমে 5 মাস ধরে আখ কাটার কাজ করতেন, এখন সেই কাজ বড় জোর 3 মাস চলে। काम नसल्यावर আখের पुन्हा मग ফসল না बसायचं হলে असंच. একমাত্র আশা নিজের জমিতে शेतातच বেঁচে থাকার करायचं মতো मग যথেষ্ট किती ফসল असलं तर नाही तर করলে। बसायचं. জলের ভাণ্ডার ফুরিয়ে আসছে, তা সত্ত্বেও আখের বাড়তে থাকা চাহিদা কৃষকদের এই জলনির্ভর ফসলের দিকেই ঠেলে দিচ্ছে। তাই পরিস্থিতিও বদলাচ্ছে না। পরিবার, কারখানা ও শ্রমিকরা এর উপরই নির্ভর করছেন। বীরে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু পরের মরশুমের ফসল নয়, বরং কিভাবে এই অঞ্চলের জলের ভাণ্ডারকে রক্ষা করা যায়, কিভাবে অল্প অল্প করে সেই ভাণ্ডার আবার ভরে তোলা যায়।